অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশন স্টুডিও থেকে আপনাদেরই রোজকার প্রিয় সরাসরি স্বাস্থ্য অনুষ্ঠান কেমন আছেন অনুষ্ঠান থেকে আপনাদের সাথে পুরোটা সময় জুড়ে আমি আছি ডক্টর তানজিয়া খানম তম্পা। আমরা প্রতিদিনই আপনাদের এই প্রিয় কেমন আছেন অনুষ্ঠানে আপনাদের স্বাস্থ্য সমস্যার বিভিন্ন দিক তুলে ধরার চেষ্টা করি এবং বিশেষজ্ঞের পরামর্শক্রমে সেগুলো জানানোরও আপনাদেরকে চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় আজ আমরা কথা বলবো আপনার দাঁত নিয়ে। আচ্ছা, ধরুন তো আপনার পরিবারে সবার সঙ্গে গল্প করছেন, অথবা আপনার হাসপাতাল, অফিস, আদালতে গল্প করছেন, অথবা ধরেন চায়ের দোকানে, টঙের দোকানে বসে চা খাচ্ছেন, অথবা রেস্টুরেন্টে বসে গল্প করছেন। প্রয়োজনীয় কোন জিনিসটা বলুন তো? আপনার হাসি। আসলে আপনি যখন কথা বলছেন তখন আপনার হাসিটাই সবচেয়ে প্রধান একটা বিষয়, কেননা এই হাসি দিয়েই আপনি আসলে একটা মানুষকে অথবা আসলে পৃথিবীর অথবা প্রকৃতির যে কোনো কিছুকে আপনি আপন করে নিতে পারেন। চিন্তা করুন তো, যদি এই হাসতে গিয়েই আপনার দাঁতে ব্যথা হয়ে ওঠে অথবা আপনার দাঁতে কোনো সমস্যা হয়, তাহলে কি আপনার হাসতে ভালো লাগবে? দর্শক, আপনারা ঠিক ধরেছেন, আমরা আজকে কথা বলবো পুরোটা সময় জুড়ে সুস্থ দাঁত এবং সেই সাথে সুন্দর হাসি। নিশ্চয়ই বুঝতে পারছেন আমাদের সাথে স্টুডিওতে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক, যিনি এই দাঁত বিষয়ে কাজ করছেন বহু বছর ধরে। আসুন তার সাথে আমরা পরিচিত হয়ে নিই। আমাদের সাথে আছেন সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোস্তাক হাসান সাত্তার, সিটি ডেন্টাল কলেজ ও হসপিটাল। স্যার, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আছি, ভালো আছি, অনেক ধন্যবাদ। আপনাকে স্বাগতম স্যার আমাদের অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ। দর্শক, আমরা আজকে পুরো অনুষ্ঠান জুড়ে কথা বলছি আপনার দাঁতের সুস্থতা নিয়ে এবং সেই সাথে আপনার সুন্দর হাসি কিভাবে আমরা উপহার দিতে পারি সেই বিষয়টা নিয়েও আমরা কথা বলবো। শুধু কি আমরা কথা বলবো তা কিন্তু নয়, আপনারাও আমাদেরকে প্রশ্ন করতে পারেন। সেটা কিভাবে? নিচের স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে, সেই নাম্বারে ফোন করে ফেলতে পারেন ঝটপট। আমাদের অনুষ্ঠানটি ফেসবুক, ইউটিউব, আরও বিভিন্ন সোশ্যাল মাধ্যমে নেক্সাস টিভি হেলথ এই পেজে সরাসরি লাইভে যাচ্ছে। আপনার লাইক, কমেন্টসের মাধ্যমে আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারেন এবং আপনার প্রাসঙ্গিক প্রশ্নটিও সেখানে জানাতে পারেন। চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। শুনতে থাকুন, দেখতে থাকুন, আর হ্যাঁ, প্রশ্ন করতে একদম ভোলা যাবে না। স্যার, আমাদের আজকে বিষয়টি হচ্ছে সুস্থ দাঁত এবং সুন্দর হাসি। প্রথমেই জানতে চাই স্যার, এই যে আমাদের হাসির জন্য অথবা এই যে আমাদের কথা বলার জন্য তো আসলে আমাদের দাঁত খুব দরকার। এই যে দাঁতের সুস্থতাটা নষ্ট হয়, কি কি কারণে নষ্ট হতে পারে স্যার? আমি আজকে বেসিক্যালি অনেকগুলো কম্পোনেন্ট আছে, তার মধ্যে মূলত 3টা কম্পোনেন্ট নিয়ে কথা বলতে চাই। একটা হচ্ছে স্মাইল ডিজাইন, যেটা একেবারে সর্বাধুনিক একটা চিকিৎসা পদ্ধতি, যেখানে আপনার দাঁত কোনোটা ছোট আছে, কোনোটা বড় আছে, লম্বা আছে, ছোট আছে। এইটাকে কিভাবে খুব তাড়াতাড়ি ঠিক করা যায় সেটা নিয়ে একটু কথা বলতে চাই। তারপরে হচ্ছে আঁকাবাঁকা দাঁতের জন্য ব্রেসেস, এটা একটা খুব ইম্পর্টেন্ট। এবং তৃতীয়ত, এখন একটা পদ্ধতি, চিকিৎসা পদ্ধতি খুব গুরুত্ব পাচ্ছে, সেটা হচ্ছে ডেন্টাল ইমপ্ল্যান্ট। ধরে নেন আপনার মাঝখানে কোনো কারণে আঘাত লেগে একটা সামনের দাঁত পড়ে গেছে অথবা যে কোনো দাঁত পড়ে গেছে, তা এইটাকে কিভাবে খুব দ্রুত প্রতিস্থাপন করে সুন্দর হাসি আনতে পারেন, এই 3টা বিষয়ের উপর আমরা ক্রমান্বয়ে একটু আলোচনাটা করব। এর বাইরেও অনেক বিষয় আছে। আজকে যেহেতু একটা আলোচনা হচ্ছে, সেই আলোচনার সীমাবদ্ধতার কথা চিন্তা করে গুরুত্বপূর্ণ 3টা বিষয় নিয়ে আমরা কথা বলব। এবং এটা বোঝা গেল স্যার, আপনি সুন্দরভাবে বললেন যে আমাদের এই দাঁতের সুস্থতাটা বিভিন্ন কারণে নষ্ট হবে। তার মধ্যে দেখা যায় দাঁত আঁকাবাঁকা হয়ে যেতে পারে, দাঁত ফাঁকা হয়ে যেতে পারে, আবার দাঁত পড়েও যেতে পারে। এবং এই 3টা মানে বিশেষ কিছু রোগকে আপনারা বেশ ভালো করার চেষ্টা করছেন, কিছু নতুন ট্রিটমেন্ট আপনারা নিয়ে এসেছেন। তাহলে স্যার, শুরুতেই যদি জিজ্ঞাসা করি যে এই যে আমরা দাঁতের সৌন্দর্য অথবা এই যে আমাদের সুস্থ হাসির জন্য প্রথমে কি ট্রিটমেন্টের দিকে যেতে পারি? খুব কমন যেটা ধরেন দীর্ঘদিন থেকে আমাদের, শুধু আমাদের নয়, সকল বিশ্বে, পুরো বিশ্বে প্রাধান্য পাচ্ছে, খুব অল্প বয়স থেকে যেটা চিকিৎসা শুরু করা যায়, কখনো কখনো 4-6 বছর থেকে, কখনো 13 বছর থেকে, আঁকাবাঁকা চিকিৎসা, ব্রেসেস। আপনার দেখেন প্রায় রাস্তায় হাঁটতে গেলে একটা ছেলে বা মেয়ে আঁকাবাঁকা দাঁতের জন্য কতগুলো ব্রেসেস পরে আছে, তার লাগানো আছে। প্রতি মাসে এই তারটাকে চেঞ্জ করে করে দাঁতটাকে সোজা করতে হয়। এটা একটা পদ্ধতি। আরেকটা হচ্ছে, এখন আরও একটা আধুনিক পদ্ধতি আমাদের দেশে খুব প্রচলন হয়েছে, সেটা হচ্ছে ক্লিয়ার অ্যালাইনার। ক্লিয়ার অ্যালাইনার জিনিসটা হলো কতগুলো ট্রান্সপারেন্ট ট্রে, যেগুলো আপনি পড়লে বোঝাই যাবে না যে আপনি ব্রেসেস পরেছেন।
কোনো তার নাই, কোনো ব্র্যাকেট নাই, ওরকম দাঁতের মধ্যে দেখা যাওয়ার মতো কিছু নাই, অথচ ক্রমান্বয়ে আপনার দাঁতটাকে সে সোজা করে দিচ্ছে। প্রতি 15 দিন পর পর এক সেট করে ট্রে পড়তে হবে, বা 1 সপ্তাহ পর পর, বা 10 দিন পর পর। এই ট্রেটা পরেই কিন্তু আপনার মুখে যখন লাগিয়ে রাখছেন, এরকম ক্লিয়ার এই ট্রেটাই আপনার দাঁতটাকে সোজা করে দিচ্ছে। সুতরাং এটা গেল একটা দিক। আরেকটা হচ্ছে আমি যেটা বলছিলাম, যে হঠাৎ করে কোনো কারণে আপনার একটা দাঁত জন্মগতভাবে উঠে নাই, একটা দাঁত ছোট বড় বা আছে, অন্যরকম আছে, তখন ওইটাকে প্রতিস্থাপন করে একটা ডেন্টাল ইমপ্ল্যান্টের মাধ্যমে প্রথমে মাড়ির মধ্যে আমরা একটা রুট বসিয়ে দেই, তারপর 3 মাস পরে ওইটার উপর একটা ক্যাপ লাগিয়ে দেই। মানে একেবারে অরিজিনাল দাঁতটা যেরকম ছিল সেই রকম হয়ে যাচ্ছে ডেন্টাল ইমপ্ল্যান্টের মাধ্যমে। আরেকটা হচ্ছে আপনার পুরো ফেসটাকে, পুরো হাসিটাকে আমরা যেটা করছি সেটা হচ্ছে ছবি তুললাম, ছবি তুলে ছবিটাকে কম্পিউটারে নিলাম, কম্পিউটার নিয়ে ডিজাইন করলাম, ডিজাইন করে আপনাকে দেখালাম, এবং আমি একটা টেম্পোরারিভাবে তৈরি করে যখন আপনাকে দেখাচ্ছি, তখন কিন্তু আপনি ডিজাইনটার সম্বন্ধে আপনার কমেন্ট অ্যাড করতে পারছেন। আপনি বলছেন এই দিকটা ভালো লাগছে না, ওই দিকটা ভালো লাগছে, এইভাবে করেন। আপনার পছন্দকে প্রাধান্য দিয়ে আমরা কি করতে পারি, একটা যদি আমাদের সায়েন্টিফিক সীমাবদ্ধতার মধ্যে পড়ে, আমরা তাহলে ওইটাকে ঠিক করে দিতে পারি। এটাকে বলে স্মাইল ডিজাইন, যেটা অল্প সময়ে আপনার এই দাঁতের ধরেন কোনো ডিপ কালার আছে, কোনো হালকা রং আছে, কোনো দাঁত মরে গেছে, কোনো দাঁত ডিসকালার হয়েছে, এগুলোকে আপনি ঠিক করতে পারেন। তার মানে স্মাইল ডিজাইনটা হচ্ছে লেটেস্ট একটা পদ্ধতি, যেটা কম্পিউটারের মাধ্যমে ঠিক করে দেয়া হচ্ছে। না, দারুণভাবে বলেছেন স্যার। আসলে আমরা তো পথে চলতে ফিরতে হাসিটাই খুব গুরুত্বপূর্ণ। মানে আমাদের বাঙালিরা কিন্তু আসলে খুব আতিথেয়তা সম্পন্ন, এবং আমরা বাইরের দেশে যেখানেই যাই না কিন্তু সবাই কিন্তু বলে বাঙালিরা খুব হাসতে পছন্দ করে। তো এই হাসি ব্যাপারটাই এত সুন্দর হয়ে উঠতে পারে কিছু চিকিৎসার মাধ্যমে। তবে স্যার, আমরা অনেক আগে জানতাম যে এটা মনে হয় আসলে যারা সিনেমা করেন, নাটক করেন, নায়ক নায়িকারাই হয়তো বা নিজেদের হাসি সুন্দর করার জন্য এরকম কোনো কিছু একটা বাইরে গিয়ে করবে, কিন্তু এই ধরনের চিকিৎসা স্যার বাংলাদেশে বসেই সম্ভব, সেটা আপনি বলছেন। চিকিৎসা কীরকম স্যার? যেমন খরচটা কীরকম স্যার? না, আমি প্রথমে সমস্যাটার স্বরূপ সম্বন্ধে একটু বলি। যেমন গবেষণায় দেখা গেছে, এটা আমেরিকান অ্যাসোসিয়েশন অফ কসমেটিক ডেন্টিস্ট্রির গবেষণা, সেটা হচ্ছে একটা মানুষ যখন হাসে, তার হাসিটা দেখে, একটা মানুষের সাথে আপনার দেখা হলো, প্রথম বলা হয় যে হাসিটা দেখে অ্যাপ্রক্সিমেটলি 57% লোক, আর একটা লোক যখন কথা বলে, তার দাঁত এবং অন্যান্য জিনিস, এই অংশটা দেখে অ্যারাউন্ড 40%। আপনি খুব সুন্দর কাপড় পরেন, এটা মাত্র 6% লোককে ইমপ্রেস করতে পারে। তারপরে ধরেন আপনার শরীরের গন্ধ 11 থেকে 15% লোক, চোখের দিকে তাকায় অ্যারাউন্ড 30% লোক। তার মানে এটা দিয়ে দেখা যাচ্ছে স্মাইলের গুরুত্ব একটা লোকের সাথে আপনাকে পরিচিত করার জন্য, আপনার স্মার্টনেসকে প্রস্ফুটিত করার জন্য খুবই ইম্পর্টেন্ট, যেটা বেশিরভাগ লোক কনভিন্স হয় স্মাইল দিয়ে। তো তার মানে এটা গেল যদি প্রেক্ষাপটের কথা চিন্তা করি। এই প্রেক্ষাপটটাই আমরা যেটা বলছিলাম, যে একটা দাঁত আঁকা বাঁকা আছে, তার মধ্যে ব্রেসেস লাগিয়ে ওইটাকে সোজা করলাম, যদিও এটা কিন্তু একেবারে আজ লাগালাম কালকেই সোজা হয়ে যাবে না, এটা প্রতি মাসে মাত্র 1 মিলিমিটার করে মুভ করে। এই যে 1 মিলিমিটার করে মুভ করলো বা চেঞ্জ হলো, এইটাই আলটিমেটলি 2 বছর পরে দেখা যায় সব দাঁত সোজা হয়ে গেছে। ধৈর্য ধরতে হয়, হ্যাঁ, ধৈর্য ধরে, সেটা ক্লিয়ার অ্যালাইনার হোক অথবা ওল্ড টেকনিক ফিক্স ব্রেসেস হোক, যেই পদ্ধতিতেই করি না কেন 2 বছর আমাকে সময় দিতে হবে। আচ্ছা, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ কথা। কিন্তু স্যার, আমাদের দেশে যেটা দেখা যায় আসলে পৃথিবীর সর্বক্ষেত্রেই যে স্কিনের ডক্টর মানুষজন খুব চেঞ্জ করেন, যে আমার একনি ভালো হচ্ছে না, কিংবা এটা ভালো হচ্ছে না, ওটা ভালো হচ্ছে না, ধৈর্য হারিয়ে ফেলে।
তো এই স্মাইল ডিজাইনিং মানে আমার আঁকা বাঁকা দাঁতের চিকিৎসা অথবা দাঁতের কোনো সমস্যার জন্য আমার হাসিটা বেশ ভালো দেখাচ্ছে না, এই চিকিৎসাটিও কিন্তু বেশ সময় সাপেক্ষ এবং মানুষকে ধৈর্য ধরতে হয়। স্যার একটা ব্যাপার আপনার কাছে জানতে চাই, আমি আমার হাসিটাকে আরও সুন্দর করতে চাই, তো স্যার আমি আপনার হসপিটালে যেতে চাই, তো সেক্ষেত্রে আমার খরচটা কীরকম পড়তে পারে, একজন রোগীর কীরকম পড়তে পারে? এটা আসলে ডিপেন্ড করবে। যেমন ধরেন আপনি অল্প বয়সে গিয়েছেন, যেটাকে বলি আমরা ফাংশনাল অ্যাপ্লায়েন্স। ফাংশনাল অ্যাপ্লায়েন্সের খরচ কিন্তু অনেক কম। আমার ধারণা 20 থেকে 25,000 টাকার মধ্যে 1.5 বছর 2 বছর 3 বছরের মধ্যে 1.5, 2 বা 3, এই লম্বা সময়টা বললাম এই কারণে প্রবলেমের ধরন অনুযায়ী। প্রবলেমের ধরন অনুযায়ী অল্প টাকার মধ্যে এই কাজটা করা যায়। এটা যখন স্টাবলিশড হয়ে যায় 13 বা 14 বছর বয়সে, যখন আমরা ফিক্স ব্রেসেস বা ক্লিয়ার অ্যালাইনার দিয়ে ট্রিটমেন্ট করছি, তখন কিন্তু খরচটা বেশ বেড়ে যায়। তবে এটা আনন্দের বিষয় হচ্ছে আমাদের যতগুলো মেডিকেল কলেজ আছে, সরকারি মেডিকেল কলেজ বা যতগুলো প্রাইভেট ডেন্টাল কলেজ আছে সেগুলোতে, বা ঢাকা ডেন্টাল কলেজ, এগুলোতে এই চিকিৎসাটা শুধুমাত্র কম্পোনেন্টের কস্টে করে দেওয়া হয়, যেখানে অনেক সস্তায় করা সম্ভব। আপনি যদি প্রাইভেটলি যান তাহলেও তো 1-1.5 লাখ টাকার মধ্যে কস্টের মধ্যে পড়বে, কিন্তু যখন আপনি সরকারি হাসপাতালে যাচ্ছেন তখন কিন্তু খরচ অনেক কম। অবশ্যই সরকারি হাসপাতালে যেহেতু রোগীর চাপ বেশি, একটু সময় বেশি লাগবে বা সিরিয়াল পেতেও একটু টাইম লাগবে। আপনি যদি একটু ধৈর্য ধরেন, এই সরকারি হাসপাতালগুলোতে বিনামূল্যেই আপনি এই চিকিৎসাটা পেতে পারেন। চমৎকারভাবে বলেছেন স্যার। মানে আমার এই ব্রেস পড়াটা অথবা আমার এই সুন্দর হাসির যে প্রসেসগুলো আপনারা করে দেবেন, তখন আসলে কতটুকু আমি ভালো হব, কতটুকু কাজ হবে, এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করছে। আমার বয়সের ওপর, আমার দাঁতের গঠনের উপর, তাছাড়া আমার শারীরিক কোনো সমস্যা আছে কিনা সেটারও উপর, এবং আমি কোথায় করছি তার উপর ওটা ডিপেন্ড করছে। নেচার ও প্রবলেমও এটার সাথে অ্যাড করতে হবে, যে সব প্রবলেম কিন্তু একই রকম সময় লাগবে না, বা একই রকম কস্ট হবে না, বা একই রকম পদ্ধতিতে করা যাবে না। প্রতিটাই ডিফারেন্ট পদ্ধতি। সেই জন্য প্রবলেমের ধরনটার উপরেও চিকিৎসা অনেকটা নির্ভর করে। দারুণভাবে বলেছেন স্যার। এই পর্যায়ে জানতে চাই স্যার, এই যে ব্রেসেস যে পদ্ধতি আপনি বললেন যে 2 রকম আছে, যেটা নর্মালি আমরা দেখি, আরেকটা যেটা বললেন যে এমনভাবে দিচ্ছেন অ্যালাইনিং, যেটা বলছেন ওটা দেখা যায় ক্লিয়ার অ্যালাইনার। অনেকেই আছেন যে আঁকা বাঁকা দাঁত আছে কিন্তু দাঁতের ডাক্তারের কাছে কিন্তু যেতে চায় না স্যার, এবং তারা ব্রেসেস পড়তে চান না, ভয় পান যে এটা তাদের খাওয়া দাওয়ায় কোনো অসুবিধা হবে, ইনফেকশন বাড়িয়ে দিবে, বারবার পরিষ্কার করতে হবে। সে ব্যাপারে তখন রোগীদেরকে কি পরামর্শ দেন? তখন তো আমরা অবশ্যই ক্লিয়ার অ্যালাইনারের কথা বলবো। ক্লিয়ার অ্যালাইনারের সুবিধা কি, আপনি পড়ছেন, কথা বলছেন, খাচ্ছেন, দাচ্ছেন, কিছুই বোঝা যাচ্ছে না। তো তারপর কিন্তু দাঁতটা কিন্তু ঠিকই সোজা হচ্ছে। তার মানে ক্লিয়ার অ্যালাইনার একেবারে আধুনিক পদ্ধতি এবং খুব ভালো সলিউশন নিয়ে আমাদের কাছে এসেছে এবং যথেষ্ট পপুলার হচ্ছে। সবাই অনেকেই নিচ্ছে। এমনকি আপনি দেখেন পৃথিবীতে ক্লিয়ার অ্যালাইনার নন ডক্টররাও করতে চায়। এই জন্য করতে চায় কারণ এই ট্রেগুলো, এটা তো এআই টেকনোলজি, আপনি জানেন, কম্পিউটারে ডিজাইন করা হয়, প্রিন্ট করা হয়, এআই টেকনোলজি বলে। এখন কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশ নানা ধরনের ভুলভ্রান্তি ক্রিয়েট হওয়ার জন্য ঠিক করে নিয়েছে এগুলো ডাক্তার ছাড়া কেউ করতে পারবে না। কিন্তু স্যার, এটা আমাদের দেশে যেমনটা হয়, আসলে স্কিনের ট্রিটমেন্টও দেখা যাচ্ছে যে পার্লার অথবা বিভিন্ন জায়গায় হয়তো তারা ডাক্তার নন, তারা বিভিন্ন ধরনের মাইক্রো নিডলিং থেকে শুরু করে ডার্মাব্রেশন থেকে শুরু করে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট তারাই নিয়েছেন দায়িত্বভার। তো নিশ্চয়ই বাংলাদেশেও এটা পিছিয়ে নেই। তো সেক্ষেত্রে আসলে আপনার কাছে জানতে চাই যে ব্রেসেস পদ্ধতিগুলো, এগুলো আসলে একজন দাঁতের যিনি বিশেষজ্ঞ তার কাছে করাটা আসলে গুরুত্বপূর্ণ কতটুকু? মূলত হচ্ছে কি, নন ডাক্তার যারা এই কাজটা করতে চাচ্ছেন তারা হয়তো হয় কি 1000 কেস দেখলেন কম্পিউটারে, তার থেকে ওর সাথে সিমিলার যেটা সেই রকম একটা ট্রে তৈরি করে দিচ্ছেন। কিন্তু মুশকিল যেটা, এরও যে আর নানা রকম জটিলতা আছে। কারণ শুধুমাত্র যেমন বয়স একটা ফ্যাক্টর, যেমন তার প্রবলেম একটা ফ্যাক্টর, যেমন তার প্রবলেম একটা ফ্যাক্টর।
তো নেচার অফ টিথ, নেচার অফ বোন, যেগুলো সম্বন্ধে আসলে নন ডাক্তারদের পক্ষে সে তো আর অ্যানাটমি পড়েনি, দাঁতের গঠন সে জানে না, গঠনই জানে না। ফলে আমার ধারণা নন ডাক্তারদের কাছে করাটা সত্যিকার অর্থে ভেরি ডেঞ্জারাস। এটা দারুণভাবে বলেছেন স্যার, এবং নিশ্চয়ই যারা আজকের অনুষ্ঠান দেখছেন নিশ্চয়ই স্যারের কথা শুনে আপনারা অবশ্যই এ ব্যাপারে সতর্ক এবং সচেতন হবেন যে দাঁতের বিশেষজ্ঞ ডাক্তার ছাড়া আসলে দাঁতের কোনো ধরনের ট্রিটমেন্টই কারো কাছ থেকেই নেওয়া উচিত নয়। একমাত্র দাঁতের বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে আমরা ব্রেসেস বলেন অথবা আদার্স ইমপ্ল্যান্ট সার্জারি, যেটা স্যার পরবর্তীতে আলোচনা করবেন, সে সমস্ত চিকিৎসা আসলে নেওয়া উচিত। স্যার এই পর্যায়ে জানতে চাই যে এই যে স্যার ব্রেস নেওয়ার পরে রোগীরা কিন্তু অনেকে বলেন যে আমরা কি খেতে পারবো কিংবা কি খেতে পারবো না, সে ব্যাপারে কি পরামর্শ উপদেশ দিয়ে থাকেন? আসলে সত্যিকার অর্থে নর্মাল খাবারে কোনো অসুবিধা নেই। ডেফিনেটলি হার্ড ফুড, ক্রাঞ্চি ফুড, যেমন ধরেন আপনি নাটস খাচ্ছেন, হঠাৎ একটা ব্র্যাকেটের উপর একটু অ্যাবনর্মাল পজিশনে চাপ পড়লো, ভেঙে গেল, তখন হয় কি ওইটা আবার রিপ্লেস করো। ফলে কি হচ্ছে, ট্রিটমেন্টের কস্টও যেমন বাড়ছে, টাইমও বেড়ে যাচ্ছে। তো এইসব কারণে আমরা বলি যে আপনি একমাত্র নাটস বা এই জাতীয় শক্ত জিনিস আপনি খাওয়ার সময় সতর্কতা অবলম্বন করবেন। পেয়ারা, আপেল এগুলো খেতে কোনো অসুবিধা নাই, শুধু কেটে খাবেন। শুধু বাদামের ব্যাপার, মানে শক্ত খাবার। স্যার আমরা এই বিষয়টিতে আবারও ফিরবো, তবে এই পর্যায়ে নিতে হচ্ছে একটা ছোট্ট বিরতি। দর্শক নিশ্চয়ই আপনারা দেখছেন আজকে কেমন আছেন অনুষ্ঠানে আপনার সুস্থ দাঁত নিয়ে আমরা কথা বলছিলাম। এই পর্যায়ে নিতে হচ্ছে একটা ছোট্ট বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে, সাথেই থাকুন। বিরতির পরে আপনাদেরকে আবারও স্বাগত। আজকের কেমন আছেন অনুষ্ঠানে কথা বলছিলাম সুস্থ দাঁত এবং সুন্দর হাসি। এই পর্যায়ে আমরা কথা বলবো, আমরা অনেকেই দাঁতে, মানে আমাদের দাঁত খুলে গেলে অথবা পড়ে গেলে অথবা ভেঙে গেলে আমরা নতুন দাঁত লাগাই, যেটাকে আমরা ইমপ্ল্যান্ট বলি। স্যারের কাছে প্রশ্ন স্যার, এই যে দাঁতের ইমপ্ল্যান্টেশন নিয়ে আপনারা বিভিন্ন ধরনের কাজ করছেন, অনেক নতুন নতুন প্রযুক্তি এসেছে, ট্রিটমেন্টটাও চালু করেছেন বাংলাদেশে, কিন্তু আমাদের মানুষজন কিন্তু এই ব্যাপারে মানে খুব বেশি একটা সচেতনতা ডেভেলপ করেনি। প্রথমেই জানতে চাই স্যার, এই যে দাঁতে যে ইমপ্ল্যান্ট করছেন এই ট্রিটমেন্টটি কোন কোন রোগে অথবা কোন কোন অবস্থায় এটি দরকার পড়ে একটি মানুষের? মনে করেন একটা দাঁত নাই, হয় পড়ে গেছে অথবা ইনফেকশনের জন্য ফেলে দিতে হয়েছে। আগে একটাই পদ্ধতি ছিল, আলগা দাঁত লাগাও, যেটা প্রায় 4000 বছর যাবৎ চলছে। এরপরে বের হলো যে ব্রিজ করো। ব্রিজ করতে হলে কি করতে হচ্ছে, সামনের দাঁতটা পেছনের দাঁতটা দুটো দাঁতকে কেটে ছোট করতে হচ্ছে। তো এটা তো ডেফিনেটলি এন্টি এনভায়রনমেন্ট, মানে নেচারকে আমি ক্ষতিগ্রস্ত করে একটা ব্রিজ বানালাম। তখন বেরোলো যে ইমপ্ল্যান্ট জিনিসটাকে প্রথমে দাঁতের একটা শিকড় আমরা বসিয়ে দেব। এই শিকড়টা যেহেতু নিকেল টাইটানিয়ামের, সেই জন্য এইটা কি করবে, ফিউজড হয়ে যাবে বোনের সাথে, অসিও ইন্টিগ্রেশন। যেরকম আপনার একটা হাড় ভাঙলে পরে স্ক্রু সিস্টেমে প্লেটিং করে, স্ক্রু দিয়ে দেয়, তারপর স্ক্রুটা প্লেটটা খুলে দেয়, ঠিক একই রকমভাবে আমরা শিকড়টা বসিয়ে দিলাম। এই শিকড়টা অসিও ইন্টিগ্রেশন করার জন্য এরপরে ওইটার মধ্যে অপেক্ষা করতে হয়। আচ্ছা, অপেক্ষা করব আমরা সাধারণত 3 মাস। স্যার এই প্রসেসটাতে আবারও ফিরবো স্যার, এই 3 মাস থেকে কথা আমরা আবারও সামনে আগাবো, তবে একজন দর্শকের ফোন নিয়ে নিতে চাই। দর্শক কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি, দর্শক আপনার নাম এবং বয়সটি বলে প্রশ্নটি করুন, কি জানতে চাচ্ছেন? আমার নাম শিরিন, বয়স 49। আচ্ছা, জি জি। আমার সমস্যা, দাঁত সব সময় টক হয়ে থাকে। আচ্ছা, হ্যাঁ, কিছু যখন খাই তখন আবার এই টকটা বোঝা যায় না, টক টক হয়ে থাকে। আচ্ছা, কিন্তু কতদিন থেকে মা? এটা এখানে মাঝে মাঝে শিশিরও করে। আচ্ছা, তাই 1 মাস হয়ে গেছে। আচ্ছা স্যার, কোনো প্রশ্ন করতে চান কি? হ্যাঁ, আমি একটু প্রশ্ন করতে চাই। ডায়াবেটিস আছে। ডায়াবেটিস আছে, ব্লাড প্রেশার আছে কিনা? না না, ব্লাড প্রেশার নাই। অন্য কোনো ডিজিজ নাই ডায়াবেটিস ছাড়া? না না, অন্য কোনো ডিজিজ নাই। আপনার ভিটামিন ডি টেস্ট করা আছে? হ্যাঁ, ভিটামিন ডি টেস্ট করছি, ভিটামিন ডি খাচ্ছিও। কত এসছে ভিটামিন ডিটা? হচ্ছে আপনার 13, 14, 15 এরকম।
একটু কাগজটা তো দেখতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি 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 ধারণা করছি আপনি যেই প্রবলেমটা করছেন এটার মূল কারণ হলো ভিটামিন ডি। আচ্ছা। আপনি ভিটামিন ডির সাথে ক্যালসিয়াম, ভিটামিন সি একটু খাবেন নেক্সট 6 মাস। আপনি দেখবেন খুব তাড়াহুড়া করবেন না। যদি দেখেন যে 15 নিচে আছে তাহলে এটা 6 মাস কমপক্ষে, যদি 15-র বেশি থাকে তাহলে হয়তো 4 মাস খেলেও হবে। হওয়ার পরে আবার পরীক্ষা করবেন। মনে রাখবেন 150 হলো টক্সিসিটি, 150-এর নিচে যদি থাকে আপনি ছেড়ে দিলেই 1/3 হয়ে যাবে। তার মানে যদি 100 থাকে তাহলে 33 হবে, যেটাকে আমাদের দেশে এখন নর্মাল ভ্যালু হিসাবে দেখছে। এতে আমার ধারণা উনি ভালো হয়ে যাবেন। দারুণভাবে বলেছেন স্যার। মানে আসলে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হলে আমরা শুধু জানি যে আমাদের হাঁটু ব্যথা হয় অথবা কোমর ব্যথা হয়, দাঁতও শিরশির করতে পারে এবং দাঁত টক টক হতে পারে। দারুণভাবে বলছেন। নিশ্চিত দর্শক, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর প্রশ্ন করার জন্য, এবং আপনার মাধ্যমে এত সুন্দর তথ্য আমরা জানতে পারলাম এবং আপনাদের সবাইকে জানাতেও পারলাম। স্যার, আমরা যদি আবারও ফেরত যাই আমাদের আগের কথায়, যে দাঁতের ইমপ্ল্যান্ট নিয়ে আপনি বলছিলেন, এবং আপনি বলছিলেন যে ভিত্তিপ্রস্তর আপনারা তৈরি করে দেন স্ক্রুর মতো, সেটা মোটামুটি পার্মানেন্ট হতে 3 মাসের মতো সময় লাগে, আরও কিছু সিমেন্টের মতো আরও কিছু স্তর দিয়ে দেন। এরপরে আমরা যেটা করি ওইটার মধ্যে একটা হোজ বসে ওইটার উপরে ক্যাপটা বসাই। 3টা পার্ট মিলে একটা ইমপ্ল্যান্ট, একটা ক্যাপ, একটা অ্যাবাটমেন্ট, আর একটা হচ্ছে যেটাকে বলছি ফিক্সার বা রুট। আচ্ছা স্যার, এই দাঁতের ইমপ্ল্যান্ট অপারেশনটা কি এটা একদিনেই সম্ভব, নাকি স্টেপ বাই স্টেপ বেশ কয়েকটা দিন লাগে, কোনো বড় অ্যানেস্থেসিয়া করতে হয়? না না, কিচ্ছু না, ভেরি সিম্পল। এবং মজার ব্যাপার হচ্ছে দাঁতের ট্রিটমেন্ট, এই ডেন্টাল ইমপ্ল্যান্ট দাঁত ফেলার চেয়ে সহজ। এটা যে কেউ করতে পারে, অবশ্যই ডেন্টিস্ট হইতে হবে, আর হচ্ছে তার ওইখানকার নার্ভ আর্টারি সম্বন্ধে একটু নলেজ থাকা লাগবে। আদারওয়াইজ সে যদি নার্ভকে ইনজিউর করে অথবা কোনো ভ্যাসেলকে ইনজিউর করে তাহলে তো একটু প্রবলেম হবে। দাঁত এরকম ইমপ্ল্যান্ট করার পর স্যার আপনি বলছিলেন 3 মাস সময় লাগে, এরপরে দাঁতের স্বাভাবিক কাজকর্ম ফেরত আসতে কতটা সময় লাগে? না না, এই 3 মাস পরেই আমি যখন ক্যাপ লাগাবো নেক্সট ডে থেকেই উনি ব্যবহার করতে পারবে এজ এ ন্যাচারাল টিথ। কি খেতে পারবে? সবই খেতে পারবে, কোনো রেস্ট্রিকশনই নাই। এটা হচ্ছে সবচেয়ে মজার দিক। যেমন ধরেন প্রথম যখন আমি ট্রেনিং করতে যাই, এখন থেকে প্রায় 99 মানে প্রায় 25 বছর আগে বস্টনে গিয়েছিলাম। আমরা প্রথম ট্রেনিং করে আসলাম হার্ভার্ডের এক প্রফেসরের আন্ডারে। ওখান থেকে করে কেমন জানি ভয় ভয় লাগছিল। তারপরে ইটালিতে গেছিলাম, সেইখানে এক ভদ্রলোক এর কাছে, যার কাছে আমরা ট্রেনিং করছিলাম, উনি পেশেন্ট খুঁজছিল। আমি বললাম আমার একটা দাঁত আছে, প্রবলেম আছে। উনি আমার দাঁতটা ফেলে একটা ইমপ্ল্যান্ট লাগিয়ে দিল। আজকে 24 বছর ইউজ করছি, আমার কাছে কখনো মনেই থাকে না যে আমি ইমপ্ল্যান্ট করেছি। তার মানে নিজেই কিন্তু নিজের এই চিকিৎসার কনফিডেন্স গেইন করার ব্যাপারে সাহায্য করেছে। দারুণভাবে বলেছেন স্যার। মানে নিশ্চয়ই যারা আজকের এই অনুষ্ঠানটি দেখছে আপনার কথা শুনে অনুপ্রাণিত হবে, যে যারা দাঁত ভাঙা নিয়ে আছে, দাঁতের কোনো সমস্যা অথবা দাঁত ফাঁকা, দাঁত নেই, এই সমস্যায় ভুগছেন যে আমি একটা দাঁতের ইমপ্ল্যান্ট করব, কোথায় যাব, কিভাবে করব, আবার কনফিডেন্সও পাচ্ছেন না যে একটা দাঁত লাগানোর পর, ইমপ্ল্যান্ট করার পর আমি সেটা দিয়ে আদতেও কথা বলতে পারবো কিংবা খেতে পারবো কিনা। নিশ্চয়ই আজকে আপনার কথা শুনে তারা খুব আশ্বাস পাবে। স্যার, এই পর্যায়ে কথা, যে এই যে দাঁতের ইমপ্ল্যান্টগুলোর যে চিকিৎসাগুলো করছেন স্যার, একই প্রশ্ন করতে চাই, কীরকম চিকিৎসা খরচ আমাদের দেশে এবং কোথায় হয় সাধারণত? এটার কথাও আমি একই কথা বলবো। সাধারণত আমাদের যে সকল হসপিটাল, প্রাইভেট মেডিকেল কলেজ বা গভর্নমেন্ট মেডিকেল কলেজ, মোস্ট অফ দ্য গভর্নমেন্ট মেডিকেল কলেজে এই সাপ্লাইটা আছে। শুধুমাত্র হয়তো ছোটোখাটো কিছু জিনিস কিনে দিতে হবে, এবং একদিন ইমপ্ল্যান্টটা লাগিয়ে আসবে, তারপরে 2 মাস পরে যাবে, এক্সরে চেক করে ঠিক হলে পরে ক্যাপ লাগাতে আরও 1 মাস। এই টোটাল 3 মাস সময়ের মধ্যে ও একটা দাঁত পেয়ে যাবে। একেবারে আপনি জানেন সরকারি হাসপাতালে খরচ 10 টাকা টিকিট করেই দেখাতে পারেন, আর এটার জন্য সামান্য কিছু খরচ হয়তো ওরা নিতে পারে। প্রাইভেট কলেজগুলোতে অ্যাট পার কস্ট করে, যা খরচ তাই নিচ্ছে। এই খরচটা আসলে এখনো ধরেন ইউরোপ, আমেরিকা এবং জাপানিজদের দখলে।
কোরিয়ান, তারা কিন্তু আশাতে এখন কম্পিটিশন বাড়াতে প্রাইস ক্রমান্বয়ে কমছে। কমার পরেও খরচটা কিন্তু 40,000 টাকার নিচে আসে নাই। তারপরও কিন্তু স্যার কম, কেননা আসলে আমরা জানি স্যার যে ইউরোপ আমেরিকার বিশেষ করে দাঁতের চিকিৎসাটা কতটা পরিমাণ ব্যয়বহুল, বিশেষ করে আমাদের খুব কাছাকাছি যে সিঙ্গাপুরেও দাঁতের চিকিৎসা মারাত্মক লেভেলের দামি। সে তুলনায় তো আসলে আমাদের সিঙ্গাপুরে একটা ইমপ্ল্যান্ট $1500 নিচে নাই, মানে নিয়ার অ্যাবাউট মানে 15 লাখের কাছাকাছি কিংবা আরো বেশি হতে পারে। তো স্যার আপনার কাছে জানতে চাই, এই দাঁতের ইমপ্ল্যান্ট অথবা ব্রেস এরকম ধরনের ট্রিটমেন্ট নেয়ার পরে কোনো রোগীর কি কোনো জটিলতা হতে পারে কিনা স্যার? এখানে কয়েকটা ইস্যু আছে। সেটা হচ্ছে আপনি হয়তো, এটা স্বভাবতই সব ডাক্তারের ক্ষেত্রে, যে ডাক্তারটা 100 অপারেশন করেছে তার দক্ষতা যে ডাক্তারটা 10টা অপারেশন করেছে তার দক্ষতার চেয়ে একটু বেশি হবে। তো আমাদের এই ট্রায়াল এররের মধ্য দিয়ে যেতে হচ্ছে, যেহেতু চিকিৎসা পদ্ধতিটা নতুন। তবে আমি ডেফিনেটলি বলবো যারা অভিজ্ঞ তাদের ক্ষেত্রে এই হারটা, ফেলিউরের হার নাই বললেই চলে, একেবারেই নাই, মানে লেস দেন 0.01%, মানে প্রতি লাখে একজনেরও ফেলিউর হয় না। আর ব্রেসেসের ব্যাপারে তো আপনি এটা শিওর থাকেন, ব্রেসেস করার পরে একটা রিটেইনার পড়তে হয়। আমাদের দেশের পেশেন্টরা 2 বছর যাবৎ চিকিৎসা করে ওইটার কথা ভুলে যান বলেই রিল্যাপস হয়। এবং আমি ডেফিনেটলি শিওর যারা চিকিৎসা করেছেন এবং রিটেইনার পড়ছেন তাদের ক্ষেত্রে ফেলিউরের রেট নাই। আচ্ছা, মানে আসলে ট্রিটমেন্ট করার পরে দেখা যাচ্ছে যে শতভাগ ভালো রেজাল্টই আমরা সবচেয়ে বেশি পাচ্ছি যদি কেউ না খুব বেশি কেয়ারলেসের কাজ না করে থাকে। স্যার, এক্ষেত্রে প্রশ্ন, আমাদের অনেক পেশেন্টেরই বিশেষ করে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে অনেকের ডায়াবেটিস থাকে, প্রেশার থাকে, কারো লিপিডের পরিমাণটা বেশি থাকে, কারো কিডনির সমস্যা থাকে, হার্টের সমস্যা থাকে। এই রোগীগুলো যদি আপনাদের কাছে এই দাঁতের আধুনিক চিকিৎসা নিতে যায় তাদের ক্ষেত্রে আপনাদের কি উপদেশ? আমাদের উপদেশ একটাই, সেটা হচ্ছে আমরা এদেরকে ভয় পাই না, আমরা একমাত্র স্মোকারকে ভয় পাই। আচ্ছা, কারণ স্মোকার প্রতিদিনই স্মোকিং করছে, মুখের মধ্যে নিকোটিন নিচ্ছে, অক্সিজেন কমিয়ে দিচ্ছে। এই অক্সিজেন কমাটাই হচ্ছে এই শিকড় যেটা বসালাম ওইটার সাথে অসিও ইন্টিগ্রেশন প্রবলেম। আমি 22 ডায়াবেটিসের প্রচুর পেশেন্টের চিকিৎসা করেছি। ডেফিনেটলি ডায়াবেটিস লোয়ার করার জন্য ইমিডিয়েটলি আমি কিছুদিন ইনসুলিন নিতে বলি ডায়াবেটোলজিস্টের পরামর্শ অনুযায়ী। তারপর আবার আমাকে 6 সপ্তাহ টাইম দিয়ে তারপর উনি ইচ্ছা করলে ওনার মতো করে চেঞ্জ করতে পারবে। তবে আমি বলবো কোনোটাতেই প্রবলেম না এক্সেপ্ট স্মোকিং। তবে হ্যাঁ, আমরা ইমপ্ল্যান্ট করে সাথে সাথে কিছুদিনের জন্য ভিটামিন ডি, ক্যালসিয়াম, ভিটামিন কে অ্যান্ড ভিটামিন সি দিয়ে থাকি, যেগুলো হিলিং হেল্প করে। এই জন্য যারা এই উপদেশটা শুনে ভাবে যে কি ভিটামিন খাবো, সেন্ট্রামি খেয়ে ফেলি, একটার মধ্যে সবই আছে, কিন্তু দেখা যায় যে ওইটাতে বেশি স্পেসিফিক ভিটামিন। অনেকেই কিন্তু এখন আসলে কম্বাইন্ড ভিটামিনগুলো নিচ্ছেন, যেমন বেক্সট্রাম কিংবা বিভিন্ন ধরনের মাল্টিভিটামিন, মনে করেন যে ওটার মধ্যে সব আছে। না, ওইটা তো আসলে ওনার প্রয়োজন নাই, কিন্তু ওইটাতে আসলে আমরা এফেক্টটা দেখতে পাই না। কিন্তু যদি স্পেসিফিক এই ভিটামিনগুলো নেয় তাহলে আমি ডেফিনেটলি শিওর ইমপ্ল্যান্ট কোনোদিন ফেল করবে না। চমৎকারভাবে বলেছেন স্যার। এবং আরেকটা কথা খুব দারুণভাবে বললেন, যেটা স্যার আমাকেও খুব স্ট্রাইক করলো, যে আসলে ডায়াবেটিস, প্রেশার, কিডনির সমস্যা অথবা কোনো রোগী কোনো প্রতিবন্ধকতা তৈরি করবে না, কিন্তু কেউ যদি ধূমপায়ী হয়ে থাকে এটা আসলে তার জন্য খুব মারাত্মক একটা লেভেলের। স্যার, আপনার কাছে জানতে চাই, এখন তো আসলে আমাদের দেশে যেটা দেখা যাচ্ছে, বাইরের দেশের কথা বাদই দিলাম, ছেলে মেয়ে ছোট থেকে বড় সবাই ধূমপানটাকে বেশ ফ্যাশন হিসাবে নিয়েছে। আবার কেউ ডাইরেক্ট স্মোকিং না করলেও ভেপ খাচ্ছেন। দুইটারই কিন্তু রেজাল্ট সেম। কেউ বলবেন ইলেকট্রনিক সিগারেট খাই, ওনার কিন্তু ক্ষতি কোনো কমতি হচ্ছে না। এগুলো স্যার আসলে দাঁতের স্বাস্থ্যটাকে কিভাবে খারাপ করে স্যার, সেটা যদি একটু বলতেন। প্রথম সেটা হচ্ছে আমাদের মাড়িটা কি, মাড়িটা প্রচুর অক্সিজেনের দরকার। এরকম একটা জায়গায় আপনি যখনই এই জিনিসগুলো খাবেন তখন হবে কি সাপ্লাই অফ অক্সিজেন কমে যাবে। আর আরেকটা হচ্ছে এটার সাথে যদি লিপিডিমিয়া অ্যাড হয় তখন এই ক্ষতিটার পরিমাণ বেশ কয়েক গুণ বেশি হয়ে যাচ্ছে। এরপর যদি ডায়াবেটিস যুক্ত হয় তাহলে তো বুঝেন কি অবস্থা। তার মানে হচ্ছে যত ডিজিজ আপনার অ্যাড হচ্ছে তত বেশি আপনার এই প্রবলেমটা বাড়িয়ে দিচ্ছে। সুতরাং
প্রথম যেটা বেসিক, স্মোকিংটা একেবারেই অ্যালাউ করা যাবে না। আর আমাদের দেশে মেয়েদের বা ছেলেদের একটা বদভ্যাস আছে গুল নেয়া। সাউথ বেঙ্গলে আমি প্রচুর পেশেন্ট পাই গুল নেয়। আবার বনানীতে আমার একটা প্র্যাকটিস সেন্টার আছে, আমি দেখতেছি 30% উইমেন স্মোক করে। ফলে কি হচ্ছে, এক সময় তো আমি মেয়েদের জিজ্ঞেসই করতাম না স্মোক করা, কিন্তু এখন জিজ্ঞেস করতে হয়। কারণ আমার এই স্মোকিংটাকে আমার ফার্স্ট প্রায়োরিটিতে আনছি, সেটা ইলেকট্রনিক হোক বা রেগুলার হোক, এফেক্ট কিন্তু সেম। সুতরাং কেউ যদি বলে যে আমি ইলেকট্রনিক স্মোক করি, বাঁচার কোনো উপায় নাই। স্যার, এই বিষয়টাতে আমরা ফিরছিলাম, খুব দারুণভাবে আপনি বলছিলেন। তবে বিরতির পরে আমরা এই বিষয়গুলো নিয়ে আরও কথা বলবো। দর্শক, আমরা কথা বলছিলাম আপনার সুস্থ দাঁত এবং সেই সাথে আপনার সুন্দর হাসি। পর্যায়ে নিতে হচ্ছে আরেকটা ছোট্ট বিরতি। ফিরছি কিছুক্ষণের মধ্যে, সাথেই থাকুন। বিরতির পরে আপনাদেরকে আবারও স্বাগত। আজকের কেমন আছেন অনুষ্ঠানে কথা বলছিলাম সুস্থ দাঁত এবং সুন্দর হাসি নিয়ে। বিরতিতে যাবার আগে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলেছি, আমার স্মাইলিং ডিজাইন নিয়ে, আমার বেসিস পদ্ধতি নিয়ে এবং সেই সাথে দাঁতের ইমপ্ল্যান্টেশনের বিভিন্ন বেসিক এবং বিভিন্ন চিকিৎসা নিয়ে। স্যার, এই পর্যায়ে আসতে চাই, এই যে আমরা দাঁতের বিভিন্ন চিকিৎসাপত্রের কথা বললাম এবং আপনি বিরতিতে যাবার আগে খুব সুন্দরভাবে বলছিলেন যে ধূমপান একজন মানুষের মুখের সুস্থতাটা কিভাবে নষ্ট করে ফেলে। জানতে চাই স্যার, একজন মানুষ যদি তার সুন্দর দাঁতকে সুন্দর রাখতে চায়, বিশেষ করে মুখের স্বাস্থ্যটাকে সুন্দর রাখতে চায়, আসলে তার কি কি করণীয়? প্রথম হচ্ছে, আসলে আমি বোধহয় প্রথম টেলিভিশনে কথা বলি 78 সালে, তখন আমি ছাত্র। এরপরে যখনই আমি আসছি 85 থেকে, প্রতিবারই একটা কথা বলি, প্রতিদিন 5 মিনিট 5 টাকা, 2 বার ব্রাশ করবেন, 2 বার ফ্লস করবেন, 1 বার মাউথ ওয়াশ করবেন। এই 5 টাকার মধ্যে এটা হয়ে যাবে। এখন হয়তো 5 টাকারটা বেড়ে টেরে 7-8 টাকা তো লাগবে প্রতিদিন একটা মানুষকে তার মুখটাকে পরিষ্কার রাখার জন্য। ব্রাশ করতে হবে সকালে নাস্তার পরে, রাতে শুতে যাওয়ার আগে। এবং যখন ব্রাশ করলেন মুখে পেস্ট আছে, এই অবস্থায় ডেন্টাল ফ্লস ইউজ করেন। ফ্লস ব্যবহার করলে সকল ফাঁক থেকে ময়লাগুলো বের হয়ে আসবে। এই কথাটা খুবই ইম্পর্টেন্ট। এটা গেল 1 নম্বর। এরপরে হচ্ছে অন্য কি বিষয়, সেটা হচ্ছে ডায়াবেটিস থাকলে সেটাকে একটু কন্ট্রোল করবেন, হাইপারটেনশন আছে একটু কন্ট্রোল করবেন, লিপিডিমিয়া বা কোলেস্ট্রল বেশি আছে একটু কমানোর চেষ্টা করেন। তারপরে যেটা, সেটা হচ্ছে স্টপ স্মোকিং। ধূমপান এটা ভেরি ডেঞ্জারাস। এইটা করলে পরে, স্মোকিং করা থাকলে আমি ইমপ্ল্যান্ট করার সময় কখনোই ভয় পাই না, কিন্তু যে পেশেন্টটা বলে আমি স্মোক করি, তার জন্য ভয়ানক ভয়ে থাকি, আমি খুবই ভয়ে থাকি। সুতরাং রিকোয়েস্ট, যত তাড়াতাড়ি, সারা পৃথিবীতে এটা কমে আসছে যে স্টপ স্মোকিং। স্মোকিং বলেন, জর্দা বলেন, গুল বলেন, এগুলো বন্ধ করতে, মানে যে ব্যাপারগুলো আসলে আমার দাঁতকে ঝামেলার মধ্যে ফেলতে পারে, তার মধ্যে পান জাতীয় খাবার দাবারগুলো বললেন, সাথে স্যার সুপারি বলছেন, গুল বলছেন এবং সবচেয়ে ভয়ঙ্কর বলছেন আসলে ধূমপান। কিন্তু এটাকে আসলে আমরা অনেকটা আমাদের স্টাইলের একটা অংশ হিসাবে ধরে নিয়েছি যে হয়তো বা আমি স্মোকিং না করলে আমি খুব বেশি একটা স্টাইলার অথবা ডিজাইনার হতে পারছি না। এটা হয়তো বা একটা বড় ব্যাপার। আসলে আমার ধারণা, কিছু কিছু মেয়ে, আমি সবার কথা বলবো না, কিছু কিছু মেয়ে ভাবছে যে সে ছেলেদের চেয়ে বড় অথবা ছেলেদের সমকক্ষ, এটা প্রুফ করার জন্য স্মোক করে। আসলে এটা হলো স্মার্টনেস, কোনোদিন এই স্মোকিংয়ে আসবে না। স্মার্টনেস আসবে কাজে। তুমি যত ভালো কাজ করবে, ওইটাই তোমাকে প্রুফ করবে যে ইউ আর এ স্মার্ট লেডি। দারুণভাবে বলেছেন। সুতরাং এটার জন্য স্মোক করার দরকার নেই। স্যার, আরেকটা ব্যাপার জানতে চাই, যদিও আসলে আমাদের দেশের পরিপ্রেক্ষিতে হয়তো বা সহজলভ্যতাটা ওরকম নেই, তারপরও একেবারে মানে কম ব্যাপারটা বলা যাচ্ছে না, অ্যালকোহল মানে ড্রিঙ্কিং হ্যাবিটটা, এটা আসলে কতটুকু দাঁতের জন্য ভালো খারাপ? ড্রিঙ্ক আসলে মুশকিল হচ্ছে কি, ড্রিঙ্ক খুব অল্প পরিমাণে হয়তো, যদিও ভালো না, আমি কখনোই বলবো না ভালো, কিন্তু এটা অ্যাকসেপ্ট করা গেলেও বেশি, এটা আসলে অল্পতে কেউ সীমাবদ্ধ থাকে না, তার প্রচুর পরিমাণে ড্রিঙ্ক করে, যেটা সত্যিকার অর্থে খারাপ। কারণ আপনার তো বুঝেনি, স্টেনোসিসের অনেক বড় কারণ হচ্ছে ড্রিঙ্ক করা।
এবং সেক্ষেত্রে সেখান থেকে অক্সিজেনের অভাব হয়ে কিন্তু দাঁতের এই সমস্যাগুলো আবারও ফেরত আসতে পারে। আপনি তো এটা সাইকেল ওয়াইজ চলবে, সারা শরীরে যদি আপনার প্রবলেম হয় দাঁত কি তার থেকে মুক্তি পাবে? যে কারণে আপনি খেয়াল করেন প্রত্যেকটা ডায়াবেটিক সেন্টার ওয়েল ইকুইপড উইথ ডেন্টিস্ট। কারণ হচ্ছে ডায়াবেটিসে যেহেতু রক্তনালীতে লিপিডের মাত্রা বেড়ে যায়, ব্লক হয়ে যায়, আটকা পড়ে যায়, সেজন্য দাঁতের প্রবলেম বেড়ে যায়। সুতরাং ডায়াবেটিসের সাথে ডেন্টাল প্রবলেম, পেরিওডন্টাল প্রবলেম, মারিড রোগ, এগুলোর একটা বড় এগুলো আসলে স্যার একদম অঙ্গাঙ্গিভাবে জড়িত। স্যার এই পর্যায়ে একটা প্রশ্ন, যে অনেকে কিন্তু দাঁতের ক্ষয় রোগে ভোগেন, রুট ক্যানেল করাতে হয়, মানে তাদেরকে দেখা যায় যে 2-3 মাস পর পর হয়তো দাঁতের ডাক্তারের কাছে যেতেই হচ্ছে। সেক্ষেত্রে স্যার এই যে আধুনিক যে চিকিৎসা পদ্ধতিগুলো বললেন বিভিন্ন ধরনের, সেগুলো কি তাদের ক্ষেত্রে কোনো ভূমিকা রাখতে পারে? আমি আপনাকে বলেছি স্মাইল ডিজাইনের কথা। স্মাইল ডিজাইনের প্রথম কথাটাই হচ্ছে ফাংশনাল অক্লুশন, মানে এমন একটা অক্লুশন এনে দাও যেটা সে সুন্দরভাবে কামড় দিয়ে খেতে পারে। আপনি বলেছেন পারফেক্টলি যে প্রচুর পেশেন্ট আছে যাদের বিভিন্ন কারণে দাঁতগুলো ক্ষয় হয়ে যায়, সেজন্য আর্লি ডায়াগনোসিস অ্যান্ড আর্লি ট্রিটমেন্টটা বেটার এবং খরচও কম। যখনই লেট ট্রিটমেন্ট অ্যান্ড লেট ডায়াগনোসিস হবে তখন কিন্তু টিএম জয়েন্টকে অভ্যাস করানোর একটা বিষয় এসে যাবে। অক্লুশন যদি ছোট হয়ে যায় তাহলে দাঁতগুলো ক্ষয় হয়ে প্রথমে ওইটাকে অভ্যস্ত করতে হবে প্রিভিয়াস অবস্থায়, তারপর চিকিৎসা করতে হবে। সুতরাং চিকিৎসার সময়টাও বেড়ে যাচ্ছে। সেজন্য আমরা ফুল মাউথ রিহ্যাব বা ফুল মাউথ রিহ্যাবিলিটেশন যেটাকে বলছি, স্মাইল ডিজাইনের একটা কম্পোনেন্ট। আঁকাবাঁকা দাঁত তো এক সময় আছে, এখনও আছে, কিন্তু এরকম দাঁত ক্ষয় হয়ে যাওয়া, দাঁতে দাঁত ঘষা ব্রুক্সিজমের ফলে বা ব্রুক্সিজম না থাকলেও দাঁত ক্ষয় হয়ে যাওয়া, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট ইস্যু। স্মাইল ডিজাইন এটাই একমাত্র সলিউশন। আর স্মাইল ডিজাইন করতে গেলে যেরকম ডাক্তারের ধৈর্য দরকার, পেশেন্টেরও ধৈর্য দরকার, কারণ সে বেশ কিছুদিন যাবত একেবারে সব খাবার খুব সুন্দরভাবে খেতে পারবে না। নতুন একটা পজিশনে আনলেই টিএম জয়েন্ট এটাকে নিতে চাইবে না, সেই জন্য টিএম জয়েন্টকে আবার হ্যাবিট করানো হয়। তার মানে অনেকগুলো ফ্যাক্টর আপনার একসাথে ইনভলভ হয়ে যায়, মানে দুজনের কোঅপারেশন আসলে খুব দরকার। একজন আপনি যখন একজন মানে দন্ত বিশেষজ্ঞ সার্জন আপনি বসছেন একজন রোগীর, সেই রোগীকেও আসলে কোঅপারেটিভ হতে হবে এবং দুজনের সম্মিলিত প্রচেষ্টায় দেখা যাবে তার দাঁতটা হয়তো বা ফাংশনাল হচ্ছে। স্যার এই পর্যায়ে জানতে চাই যে আপনি খুব সুন্দরভাবে কিছু কথা বলেছেন যে আমার দাঁতের সুস্বাস্থ্যের জন্য আসলে কিভাবে চলা উচিত, কিভাবে ব্রাশিং করা উচিত, ফ্লসিং করা উচিত, আমার ধূমপান পরিহার করা উচিত। এই পর্যায়ে জানতে চাই স্যার আমার কি নির্দিষ্ট কোনো খাবার আছে কিনা? আপনি বলছিলেন যে ক্যালসিয়াম, ভিটামিন ডি আমার দাঁতের জন্য খুব ভালো। কোনো খাবার দাবার কি আছে স্যার যে তালিকাগুলো আমি মানলে আমার দাঁত ভালো থাকবে? হ্যাঁ, ডেফিনেটলি এই কথাটা আপনি সবসময় মনে রাখবেন। আমি ফ্রান্সে গিয়েছিলাম একটা প্রোগ্রামে, ডেন্টাল প্রোগ্রামে। সেখানে যখনই পরিচয় হচ্ছে আমি পরিচয় বলছি বাংলাদেশ, বলে সাউথ ইস্ট এশিয়া, এই তোমার দেশে কিন্তু এ প্রবলেম, ভিটামিন ডির প্রবলেম বেশি। মজার ব্যাপার, এখন থেকে প্রায় 20 বছর আগে, তখন আমাদের দেশে ভিটামিন ডির এত সচেতনতা ছিল না। ভিটামিন ডি সচেতনতা তো হলো প্যান্ডেমিকের পরে, মানে করোনা ভাইরাসের পরেই ভিটামিন ডি বডির ইমিউন সিস্টেমকে ইমপ্রুভ করার জন্য সবাই ভিটামিন ডি খাওয়া ধরলো। তখনই ফাইন্ড আউট করে দেখা গেল, ও বললো যে তোমাকে আমি একটা সুন্দর কাজ দেই, আমরা একটা কাজ করছি, তুমি তার পার্ট হয়ে যাও। সেটা হলো বাংলাদেশে 320 থেকে 30 বছরের উইমেনের ব্লাড স্যাম্পল কালেক্ট করে তার ভিটামিন ডি অ্যানালাইসিসটা পাঠাও, আমরা ফান্ড দিব। ওরা ফান্ড দিল, আমরা প্রাভার সাথে কথা বলে এই কাজটা করলাম। করে দেখা গেল কি জানেন, 287 জনের ভিটামিন ডি কম। মানে 300 জনের করেছেন কি? 300 জনের মধ্যে 287 জনের ভিটামিন ডি কম, যেটা আমার কাছে মনে হয়েছে আকাশ থেকে পড়লাম। তার মানে ভিটামিন ডি কত বেশি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। আর ভিটামিন ডি তো আপনি জানেন 4টা জিনিসের ভিজুয়াল সাইকেল, গ্রোথ হরমোন, প্যারাথরমোন, ভিটামিন ডি আর ক্যালসিয়াম। তো এই যে সাইকেলটা যে কোনো একটা ফল করলেই অন্যটা ফল করবে। সুতরাং আমি যেটা করার চেষ্টা করলাম, ভিটামিন ডি, ক্যালসিয়াম, এবং এই ক্যালসিয়াম ভিটামিন ডির পাথওয়ে তৈরি করার জন্য ভিটামিন কে অ্যাড করা, অ্যাটলিস্ট 125 মাইক্রোগ্রাম, আর হলো
ভিটামিন সি। হ্যাঁ, ভিটামিন সি। তার মানে হচ্ছে ভিটামিন সি তো আপনি ডেফিনেটলি জানেন যে ডায়াবেটিসে যেহেতু অ্যাথেরোস্ক্লেরোসিস হয়, অ্যাথেরোস্ক্লেরোসিস প্রিভেন্ট করার জন্য ভিটামিন সির একটা খুব ভালো রোল আছে। সেম জিনিস স্মোকিংয়েও। ফলে আমরা স্মোকিং এবং ডায়াবেটিক পেশেন্টদের অবশ্যই লং টার্ম ভিটামিন সি খেতে বলি, 250 মিলিগ্রাম সকালে একবার, রাত্রে একবার। তো তার মানে এটা যদি হয় তাহলে দেখা যাবে যে আমাদের স্বাস্থ্যটা ভালো থাকবে। এবং সেক্ষেত্রে কি স্যার কোনো স্পেশাল কোনো খাবার দাবারও কি অনুসরণ করা উচিত? যারা দুধ খান তাদের জন্য কম হবে, খুব সহজ পদ্ধতি। আরেকটা হচ্ছে ডিম খান যারা, অনেকে আছে ডিম খেতে চায় না, এইভাবে না ওইভাবে, এটা কারণ ডিমের মধ্যেও কিন্তু প্রচুর ভিটামিন ডি পাওয়া যায়। আমাদের দেশে কিন্তু স্যার একটা ব্যাপার দেখা যায় যে আমরা হয়তো বা খুব কোক খাচ্ছি অথবা মানে বেভারেজেস পানীয় খুব খাচ্ছি, কিন্তু যেটা ক্লিয়ার পানীয় মানে একদম পানি, যেটা তরল পানি, স্বচ্ছ পানি, সেটা আমরা কিন্তু খুব কম খাই। আমি আপনাকে একটা কথা বলি, কোকের সাথে বেকিং সোডা একত্র করে দাঁত ঘষে দেখেন, চকচক হয়ে যাবে। আচ্ছা, তার মানে হচ্ছে সে দাঁতটাকে স্পঞ্জি করে দিচ্ছে। তার মানে কোক এত বেশি ডেঞ্জারাস। কিন্তু স্যার কোক কিন্তু আমাদের খুব প্রিয় মানে আমি পানির মতো কোক খাচ্ছি, পানির মতো করে কোক খাচ্ছি। সুতরাং আমি কোক বলতে শুধু কোক না, যে কোনো ধরনের ওই জাতীয় পানীয় বেভারেজের কথাই বলছি। সকল কিছুতেই এই ক্ষতিকারক দিকগুলো একটু খেয়াল করা দরকার। মানে দাঁতের সুস্থতার জন্য আসলে স্যার আপনার কাছে জানতে চাই, এই যে নরমাল পানি যেটা একদম স্বচ্ছ পানি, সেটার উপকারিতা আসলে কতটুকু স্যার? হ্যাঁ, ডেফিনেটলি। আপনার দেখা গেছে যাদের স্যালাইভারি ফ্লো বেশি, স্যালাইভারি ফ্লো নর্মাল, স্যালাইভারি ফ্লো কম, যাদের কম তাদের দেখা গেছে দাঁতের প্রবলেম অনেক বেশি। এর কারণ হচ্ছে এই পানির অভাব। তার মানে আসলে আমাদের খাবারে যদি পরিমিত সব কিছু থাকে, আপনি সুন্দরভাবে বললেন স্যার, ভিটামিন ডি সমৃদ্ধ, ক্যালসিয়াম, ভিটামিন সি, সেই সাথে পানি, মানে একদমই নর্মাল প্রাকৃতিক খাবার আমাদের এই মুখের স্বাস্থ্যটাকে খুব সুন্দরভাবে রাখতে পারে। এই পর্যায়ে জানতে চাই স্যার যে আসলে যদি কখনো কারো অ্যাক্সিডেন্ট হয় অথবা কোনো কিছু, যখন কারো দাঁতের স্বাস্থ্য নষ্ট হলো, দাঁত ভেঙে গেল অথবা কিছু, সাথে সাথে কি তাদের দাঁতের ডাক্তারের কাছে আসা উচিত? আমরা কি তৎক্ষণাৎ দাঁতের ইমপ্ল্যান্ট করাতে পারি? এখানে কয়েকটা ইস্যু আছে। যেমন ধরেন, এই গল্পটা বলতেই হয় 85-86-এর দিকে আমার কাছে একটা বাচ্চা আসছে, ফুটবল খেলছিল, আঘাত লেগেছে আরেকজনের সাথে, দাঁতটা পড়ে গেছে, মাঠ থেকে ওই দাঁত কুড়িয়ে নিয়ে আসছে, আমরা সেই দাঁত লাগিয়ে দিয়েছিলাম, 14 বছর ছিল। তার মানে ওইটা হলো ইমিডিয়েট একটা টুথ, দাঁতটা লাগিয়ে দিলাম, এটা একটা রিপ্লেসমেন্ট। এই ধরনের ক্ষেত্রে এই কাজটাও কিন্তু হেল্প হতে পারে। আরেকটা বিষয় আপনি খেয়াল করেন, ছোটবেলায় 8-9 বছরের বাচ্চা লাফাচ্ছিল, সকাল দুইটা দাঁত, সামনের দুইটা দাঁত ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে, ওই টুকরাগুলো নিয়ে আসছে। তারপর টুকরাগুলো দিয়ে আমরা যখন জয়েন করে দিলাম, আজকে সে ইউনিভার্সিটিতে পড়ছে, এখন পর্যন্ত সে কিন্তু ওই ফাংশনটা দিয়ে থাকতে পারছে। আচ্ছা, কিন্তু এটা আমি যতই ফিলিং করতাম কোনোদিনই এই রেজাল্টটা পেতাম না। দারুণভাবে বলেছেন স্যার। আসলে যত তাড়াতাড়ি চিকিৎসার উদ্যোগ নিবে ততই দাঁত ভালো থাকবে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার ব্যস্ত সময়ের মধ্যে থেকে আজ এত বৃষ্টির মধ্যেও আমাদের দর্শকদেরকে সময় দিয়েছেন, এত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। ধন্যবাদ আপনাকেও অসম্ভব সুন্দর উপস্থাপনার জন্য। নেক্সাস টেলিভিশনকে ধন্যবাদ জানাই, আমাকে সুযোগ করে দিয়েছেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার, সাধারণ মানুষ যাতে এই 3টা আধুনিক পদ্ধতি সম্বন্ধে জানতে পারে, সেজন্য অনেক ধন্যবাদ আপনাদেরকে। সাথে ক্যামেরার পেছনে যারা কাজ করছেন তাদেরকেও আমাদের অসংখ্য ধন্যবাদ। আসলেই স্যার, ক্যামেরার পেছনে যারা কাজ করে তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। আর দর্শক আপনাদেরকেও ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। স্যার অসংখ্য গুরুত্বপূর্ণ খুব সুন্দর সুন্দর পরামর্শ এবং উপদেশ দিয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের মতো আসলে চাঁদের হাসি বাঁধ ভেঙেছে উছলে পড়ে আলো। আমরা সবাই সুন্দর করে হাসতে ভালোবাসি, কিন্তু এই দাঁতের সুস্থতাটা রক্ষার দিকে আমাদের নজর দেওয়া দরকার। বিশেষ করে যারা ধূমপান করছে, এই ধূমপানটা আসলে কিভাবে বন্ধ করে ভালো থাকা যায় সেদিকে নজর রাখাটা খুব গুরুত্বপূর্ণ। আজ এ পর্যন্ত, নিশ্চয়ই দেখা হবে সামনে আগামীতে কোনো পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, দেশটাকে ভালোবাসবেন, আর হ্যাঁ, নেক্সাস টেলিভিশনের সাথেই থাকবেন।